দেবে না। তাহমিদ চেঁচিয়ে বলল, চুল পরিষ্কার না করলে একদম সব কেটে দেব, তখন দেখতে পেতনি মতো লাগবে। অরুণিকা ঠোঁট ফুলিয়ে আরাফের দিকে তাকিয়ে রইল। আরাফ বলল, তুমি তুমি না লক্ষ্মী একটা মেয়ে, যাও চুল ধুয়ে এসো। অরুণিকা কাদো কাদো মুখে বলে, আমার চোখ ব্যথা করে, আমাকে তিতুন করিয়ে দিত, তখন একদম ব্যথা পাইনি। অরুণিকা হঠাৎই তিতুনের কথা বলে। আলে আপা বলে, তিতুন কে? আহনাব বলে। আমাদের বাসায় কাজ করতো। তখনই ইভান একটা বালতি ঘরে এনে বলে, আরাপ, তুই করিয়ে দে, মাথাটা তুই ধুয়ে দে, গোসল খালা করিয়ে দেবে। এরপর আরাফ করিয়ে দেবে শুনে আর অরুণিকা চুপচাপ বিছানায় উঠে বসে। আরাফ অরুণিকাকে শুয়ে দিয়ে তার মাথায় পানি ঢেলে দিল। তারপর ধীরে ধীরে শ্যাম্পু মাখাতে লাগলো। অরুণিকা চোখে হাত দিয়ে শুয়ে আছে। আলে আপা তা দেখে বল, এখন দেখছি একদম চুপ করে আছে। আমি করিয়ে দিলে পুরো গোসলখানা দৌড়াতে থাকে। আরাফ এরপর মাথায় পানি ঢেলে দিয়ে শ্যাম্পুগুলো ধুয়ে দিল। এবার অরুণিকার মাথায় তোয়ালে পেঁচিয়ে দিয়ে বলে, খালা, এভাবে চুল ধুয়ে দিতে হয়? ও তো এখনো ছোট, চোখে শ্যাম্পু চলে যায়, তাই হয়তো এমন করে। আলে আপা বলে, আমি কি এত কিছু জানি বাবা? ডুমুর, খোকা, বাঁধন, ওদেরকেও আমি মাথা ধুইয়ে দেই, কখনো লাফালাফি করেনি। এরপর আলে আপা অরুণিকাকে গোসল করিয়ে দিয়ে চলে গেলেন। অরুণিকা জামা পরে চুপচাপ বিছানায় বসে আছে। তার পাশে একটা প্লাস্টিকের উপর টিয়া পাখির খাঁচাটা রাখা আছে। তামিদ ভাত মেখে অরুণিকার সামনে বসে পড়ে। অরুণিকা বলে, আমি ভাত খাবো না, সন্দেশ খাবো। আগে ভাত খেয়ে নাও, তোমাকে ওষুধ খেতে হবে, খালি পেটে মিষ্টি খাওয়া ভালো না। অরুণিকা মুখ ছোট করে বলল, আমি চকলেট খাবো। আচ্ছা আগে ভাতটা খেয়ে নাও। তারপর সে নিজের জামাটা দেখিয়ে বলল, আমি নতুন জামা কিনবো, ওটা পরবো না, ওটা ভালো না। আমার সাদা জামাটা বাসা থেকে নিয়ে আসোনি কেন? ইভান ভ্রুকুচকে বলল, কোথায় থেকে কোথায় চলে যাচ্ছে এই মেয়ে? খেতে বলছে, খাও। তাহমিদ জোর করে মুখে এক দলা ভাত ঢুকিয়ে দিল। সেটা খেতেই তার অর্ধেক সময় পার হয়ে গেল। অরুণিকা মুখে ভাত নিয়েই বলল, আমার সাদা জামাটা নিয়ে আসবে। আহনাব তার পাশে বসে বলল, সাদা জামা কোথায় দেখেছো? আরাফের ফোনের ছবি আছে, ওখানে দেখেছি। অরুণিকা মাঝে মাঝে আরাফের ফোনে থাকা ছবিগুলো দেখতে থাকে। গতকালই আরাফ ছবিগুলো পরিষ্কার করিয়ে এনে অ্যালবামে রেখে দিয়েছে। এখান থেকেই অ্যালবামেই দেখবে। আরাফ অ্যালবামটা বের করে অরুণিকার সামনে রাখে। অরুণিকা ছবি দেখতে দেখতে বাকি খাবার শেষ করে ফেলে। খাবার শেষ হওয়ার পর অরুণিকা আহনাফের কাছে এসে বলে, আমার জন্য সাদা জামা এনে দেবে, আমি ওটা পরবো না। আহনাফ বলল, আচ্ছা এনে দেব, তুমি সহ যাবে, ঠিক আছে? অরুণিকা হেসে বলল, টুন আর ঝুলকেও নিয়ে যাব, ঠিক আছে? টুন আর জোনা হলো অরুণিকার টিয়া পাখি। এ নাম দুটোই তুর্যই রেখেছে। এরপর থেকে অরুণিকা তাদের টুনজুন বলেই ডাকে। অরুণিকার আবদার রাখতে আরাফ, আহানাফ আর ইমন অরুণিকাকে নিয়ে বেরিয়ে পড়ে। টুনজুনকে আনতে পারেনি, তাই অরুণিকার মন খারাপ। সে বলে, আমি তোমাদের সাথে রাগ করেছি। টুন আর ঝুনকে আমি বলেছি তাদের ঘুরতে নিয়ে যাব, কিন্তু তোমরা খুব পচা, ওদের নাও নি। আহানাফ বলল, ওরা এত ছোট, বের হলেই অসুস্থ হয়ে পড়বে। তুমি কি চাও ওরা অসুস্থ হয়ে যায়? আচ্ছা, ওরা আমার মতো বড় হলে বের হতে পারবে? হ্যাঁ, অবশ্যই পারবে। এরপর তারা একটার পর একটা দোকানে গিয়ে অরুণিকার জন্য জামা পছন্দ করতে লাগলো। কিন্তু এই মেয়ের তো কিছুই পছন্দ হয় না। সাদা জামা পেলেও তার সাইজের পাওয়া যাচ্ছে না। শেষমেশ অনেক রাজি করিয়ে একটার পরিবর্তে 4টা জামা কিনে নিল। অরুণিকা জামাগুলো পেয়ে ভীষণ খুশি। বাসায় এসে বাকিদের বের করে দেখাতে লাগলো। তাকে হাসতে দেখে 6জনের মন হালকা হলো। এরপর তুর্য একটা প্যাকেটে গিয়ে দিয়ে বলে, এটা তোমার জন্য এনেছি। অরুণিকা প্যাকেট খুলে দেখলো অনেকগুলো চকলেট আর একটা ছোট্ট মেকআপ বক্স। সেটা খুলে বলল, এটা দিয়ে কি খেলে? তুর্য হেসে বলল, না, মুখে লাগাবে, তারপর তোমাকে দেখতে টুইঙ্কেল প্রিন্সেস লাগবে। তাহমিদ মেকআপ বক্সটা নিয়ে বলল, ছোটদের মেকআপ করা উচিত না, ও এমনিতেই সুন্দর, তারপর দেখা যাবে এগুলো লাগিয়ে ওর সুন্দর মুখটাই নষ্ট হয়ে গেছে। ভাই, আমি টুইঙ্কেলের কোনো ক্ষতি করব না, এসব তো মাঝে মাঝে লাগাবে, প্রতিদিন তো আর লাগাবে না। যখন কোনো অনুষ্ঠান হবে তখন লাগাতে পারে,
আগামী সপ্তাহে পাশের বাড়ির সিনথিয়াপুর বিয়ে। টুইঙ্কেল এইভাবে যাবে নাকি? একটু সাজবে, তারপরে তো ভালো লাগবে দেখতে। আর আমি টাকা জমিয়ে ভালো দোকান থেকে এটা কিনেছি। আর শতাব্দী আমাকে বলেছে সে দোকানের জিনিসপত্র ভালো। অরুণিকাকে নিয়ে এক একজনের এক এক চিন্তা, এক এক শখ। তবে এসবের কিছুই এখনো অরুণিকা বুঝে না। যেদিন বুঝবে সেদিন মেনে নেবে। সে অনাথ হয়েও হয়নি, কারণ সে সব হারিয়েও অনেক কিছুই পেয়েছে। এর চেয়েও বেশি কিছু পাওয়া গেলে সে নিশ্চিত সৌভাগ্যবতী। অরুণিকা আর শতাব্দী পাশাপাশি বসে তাহমিদের বানানো সন্দেশ খেয়ে যাচ্ছে, আর তাদের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে তাহমিদ, আহনাফ, আরাফ ও ইমন। অরুণিকা শতাব্দীর দেখা দেখি হাত চেটেপুটে খাচ্ছে। তা দেখে তুর্যও মুখ চেপে হাসছে, আর ইভানের চোখে মুখে বিরক্তি। শতাব্দী এ নিয়ে মোট 8টা সন্দেশ খেয়েছে। ইভান এবার ভ্রুকুচকে বলে, তুমি কি আজ বাড়ি শুদ্ধ মানুষের খাবার খেয়ে ফেলবে নাকি? এইভাবে কেউ খায়? শতাব্দী আরেকটা সন্দেশ মুখে নিয়ে বলে, আমি সন্দেশ এত ভালোবাসি যে এখনই পুরো বাজার সামনে এনে দিলেও আপত্তি নেই। আরাফ অরুণিকার পাশে এসে বলে, তারপর একটা হাত ধরে বলে। তুমি আর খেও না। অরুণিকা মাথা নেড়ে বলল, অনেক মজা, আমি আরো খাবো। এত মিষ্টি খেলে তুমি অসুস্থ হয়ে পড়বে। আহনাফ সন্দেশের বাটিটা সরিয়ে টেবিলের উপর তুলে রাখে। অরুণিকা এবার টেবিলের কাছে গিয়ে পা উঁচিয়ে বাটিটা খুঁজতে লাগলো। অনেক দূরে সরিয়ে রাখায় সে আহনাফের দিকে ক্ষুব্ধ দৃষ্টিতে তাকালো। আহনাফ চোখ গরম করে তাকানোর সাথে সাথে সে মুখ লুকিয়ে ফেলে শতাব্দীর পাশে। শতাব্দী হেসে বলে, আমি ভাগ দিচ্ছি। শতাব্দী তার ভাগের সন্দেশ অরুণিকাকে খাইয়ে দিতে যাবে, তখন ইভান সেই সন্দেশ নিয়ে বলে, তুমি বরং বাকি সন্দেশ নিজের বাড়ি গিয়ে খাও। এখন আমাদের বাসা থেকে বের হও। শতাব্দী তুর্যের দিকে তাকিয়ে বলে, দেখেছো, তোমার বন্ধু আমাকে জোর করে তাড়িয়ে দিচ্ছে। আহনাফ বিরক্তি সুরে বলে। তো তুমি কি এখানেই থেকে যাবে নাকি? শতাব্দী মিষ্টি হেসে বলল, আমার ছোট সখী এখানে, আমার কি এখন ঘরে মন বসে? অরুণিকা শতাব্দীকে জাপটে ধরে বলল, সতু আপু, তুমি যেও না, আমার সাথে এখানে থাকো। অরুণিকা তার বিছানার কাছে গিয়ে বলে। এখানে আমি থাকি, আমার পাশে তুমি থাকবে। শতাব্দী হেসে বলে, সখী, তুমি বরং আমার বাড়ি চলো, আমরা একসাথে ঘুমাবো। আহনাফ এবার ক্ষুব্ধ চোখে শতাব্দীর দিকে তাকালো। আহনাফের দিকে চোখ পড়তেই শতাব্দী হেসে বলে, জানি জানি থাকতে দেবে না, এমনিতেই বললাম, তবে আজ চলি, আবার আসবো। শতাব্দী বের হতে অরুণিকা তার পেছন যেতে লাগে। তখনই ইমন খপ করে অরুণিকার হাত ধরে বলে, তুমি কোথায় যাচ্ছ বাবু? যা মিষ্টি খেয়েছো, সারা রাত তো ঘুমাতে পারবে না। এখন যাও, ঘুমিয়ে পড়ো। অরুণিকা ইমনের হাত ছাড়িয়ে নিয়ে বলে। আমি ঘুমাবো না। শতাব্দী বের হতেই গেটে তালা লাগিয়ে আহনাফ দরজা বন্ধ করে দিল। তারপর তাহমিদকে বলল। এই মেয়ে এতগুলো সন্দেশ খেলো? তাহমিদ বিস্ময়কর কণ্ঠে বলল, এত মজাও হয়নি, তবুও খেয়ে যাচ্ছিল। অদ্ভুত মেয়েটা। তুর্য মুচকি হেসে বলল। অদ্ভুত, মেয়েগুলোকে আমার বেশি ভালো লাগে। তুর্যের কথায় তাহমিদ আর আহনাফ ভ্রুকুচকে তার দিকে তাকালো। এদিকে রাত 1টায় অরুণিকার কান্নার শব্দে ইভানের ঘুম ভেঙে গেল। বাকিরা বেঘরে ঘুমোচ্ছে। ইভান বিছানা ছেড়ে উঠে তাড়াতাড়ি বাতি জ্বালালো। দেখলো অরুণিকা পুরো বিছানায় বমি করে দিয়েছে, তার মুখটাও শুকিয়ে গেছে। ইভান তাড়াতাড়ি মশারি উঠিয়ে বাকিদের ডাকতে লাগলো। অরুণিকার জামা, বিছানা, বালিশ সব নোংরা হয়ে গেছে। তাহমিদ অপরিচ্ছন্নতা একদমই সহ্য করতে পারে না, কিন্তু অরুণিকার মুখের দিকে তাকিয়ে তার মাথাটাই পুরো এলোমেলো হয়ে গেছে। সে কি করবে কিছুই বুঝতে পারছে না। এর আগে কখনো বাচ্চাদের বমি পরিষ্কার করার মতো দায়িত্ব তাদের কাঁধে আসেনি। এখন এই কাজটা তাদের জন্য মারাত্মক কাজ হয়ে দাঁড়িয়েছে। আরাফ কাছে এসে অরুণিকাকে তুলতে যাবে, সে আবারও গলগল করে বমি করে দিল। ইভান ব্যস্ত কণ্ঠে বলল, এত রাত্রে চাচা চাচিকে ডাকলে ভালো দেখাবে? আরাফ বলল। আমি তো দেখছি, ওদের কেন ডাকবো? আহনাফ রাগী কণ্ঠে বলল, সব ওই বদমাস মেয়েটার জন্য হয়েছে। নিজে তো এতগুলো সন্দেশ খেয়েছে, পুরুকেও খাইয়েছে। তাহমিদ চুলায় গরম পানি বসিয়ে দিয়েছে। আরাফ অরুণিকার মুখ মুছিয়ে দিচ্ছে। অন্যদিকে ইভানা তুর্য বিছানাপত্র উঠাতে লাগলো। আনাপ পানিতে লেবু আর লবণ মিশিয়ে অরুণিকার কাছে এসে বসে। অরুণিকার চোখে মুখে রাজ্যের ক্লান্তি।
সে মাথা ফেলে দিতে আহানা ভীত কণ্ঠে বলে। ভাই, ডাক্তারের কাছে নিয়ে যাবি? ইমন বলল, আরে বদহজমি হয়েছে, চিন্তা করিস না। আর এত রাতে ওকে নিয়ে বের হওয়াটাই খুব ঝুঁকিপূর্ণ হবে। রাস্তায় ডাকাত পড়লে। আহানা অরুণিকার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর লেবু পানি খাইয়ে দিচ্ছে। পানি গরম হলে আরাফ নিজেই অরুণিকাকে পরিষ্কার করিয়ে দিল। তারপর তাকে কোলে নিয়ে পুরো ঘর হেঁটে বাকি রাত পার করলো। রাতে আর কারোই ঘুম হয়নি। অল্প কিছু পানি ড্রামে অবশিষ্ট ছিল, তা দিয়ে ঘর পরিষ্কার করা মোটেও সম্ভব না। তাই তাহমিদ না চাইতেও শুধু ফেলফেল করেই তাকিয়েছিল। সকালে উঠে আরাফ আর ইভান অরুণিকাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। সেখানে অরুণিকাকে স্যালাইন দেওয়া হলো। যদিও এটা খুবই সাধারণ অসুস্থতা, তবু অরুণিকার প্রতি 6 জনের চিন্তা দেখে সালেহ আলী দেরি করেনি। এরপর ডাক্তার জানিয়েছেন ফুড পয়জনিং হয়েছে। তারপর প্রয়োজনীয় ওষুধ লিখে দিয়েছে। মোট 3 দিন পর অরুণিকা একটু শক্ত হয়েছে, আবার আগের মতো কথা বলছে, হাসছে, খেলছে। এতদিন শুধু বিছানায় শুয়ে শুয়ে ফোনে কার্টুন দেখে সময় পার করেছিল। এদিকে অরুণিকা অসুস্থ হওয়ার পর থেকে ইভান শতাব্দীকে ঘরে ঢুকতে দেয়নি। শতাব্দীও মলিন মুখে নিজের ঘরে বসেছিল। সে জানতো না যে তার ছোট্ট সখী অসুস্থ হয়ে যাবে। সে মায়ের কাছে কান্নাকাটি করে অনেকবার বলল অরুণিকাকে দেখবে, কিন্তু ইভান কিছুতেই অনুমতি দেয়নি। উল্টো শতাব্দীর মাকে বলে দিয়েছে যাতে শতাব্দীকে একটু নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে, নয়তো হাত ফসকে বেরিয়ে যাবে। এসব শুনে শতাব্দীর মা মেয়ের উপরই রেগে গেলেন। একটা অপরিচিত ছেলে এসে যদি এভাবে নিয়ন্ত্রণ আর শাসনের মধ্যে রাখতে বলে, তার রাগ হওয়াটাই স্বাভাবিক। তবে মাস্টার মশাই ইভানের পক্ষ নিয়ে স্ত্রীকে বলল, ওদের বোন ওরা চিন্তা করবেই। আজ শতাব্দী অবধি অতিরিক্ত সন্দেশ খেয়ে অসুখ বাঁধিয়ে ফেলতো। তুমি কিন্তু তাহমিদের উপর দোষটা চাপিয়ে দিতে। ও যে মিষ্টি দেখে লোভ সামলাতে পারে না, তার মাথায় আসতো না। এরপর অরুণিকা সুস্থ হওয়ার পরও শতাব্দী আর সে বাড়ি যায়নি, বাইরে এসে দাঁড়িয়ে থাকতো। তুর্য ছাড়া আর কারো সাথে এসে কথা বলেনি, তবে প্রয়োজনে আরাফের সাথে কথা বলেছিল। 2 মাস পর মহল্লায় সাজসজ্জ রব, কারণ এই মহল্লায় অনেক বছর পর বিয়ের আয়োজন হচ্ছে। মহল্লারই মেয়ে সিনথিয়ার বিয়ের তারিখ 2 মাস পিছিয়ে ছিল। এখন সেই বিয়েরই তারিখ সন্নিকটে এসেছে। বিয়ের যে কত আয়োজন থাকে তা সিনথিয়ার বিয়ে না দেখলে জানা হতো না। এদিকে অরুণিকাও বিয়ে উপলক্ষে নতুন বান্ধবী জুটিয়েছে। সিনথিয়ার অনেক কাজই নিয়ে অরুণিকার সমবয়সী, তাদের সাথেই ছোটাছুটি করে আর তার সময় পার হচ্ছে। অন্যদিকে সিনথিয়ার এঙ্গেজমেন্টের দিনটাও খুব ধুমধাম করে হয়েছিল। আর সেদিনই তুর্য অনেক মাস পর খোলা গলায় অনেকের সামনে গান গাওয়ার সুযোগটাও পেয়েছে। আর তার কণ্ঠে গান শুনে পুরো মহল্লার মানুষজন মুগ্ধ হয়ে পড়ল। সেই সাথে তুর্যের শব্দটাও চমৎকার হাতের স্পর্শ পেল। সিনথিয়ার খালা তুর্যকে আলাদাভাবে এসে সব অনুষ্ঠানে গান করার নিমন্ত্রণ দিয়েছেন, সাথে পারিশ্রমিকও ধার্য করলেন। এমন প্রস্তাব শুনে তুর্য সহ তার বাকি 5 বন্ধু অবাক। সিনথিয়ার খালা নিজেও একজন সঙ্গীত শিল্পী ছিলেন, কিন্তু ভোকাল কর্ডে সমস্যা হয় তাকে গান ছাড়তে হয়েছিল। এরপর হলুদের অনুষ্ঠানে নিজের হারমোনিয়ামটা তুর্যকে সবার সামনে উপহার দিলেন, আর তুর্যকে সোশ্যাল মিডিয়ায় তার গানগুলো ছাড়ার উপদেশ দিলেন। তাছাড়া তিনি তুর্যকে গান শেখানোর প্রশিক্ষণেও ভর্তি করিয়ে দেওয়ার ইচ্ছে দেখালেন। তিনি আশা দিলেন সিনথিয়ার বিয়ের পরই তিনি এই দায়িত্ব নেবেন। আজ সিনথিয়ার বিয়ে। সকাল থেকে অরুণিকা শতাব্দীর বাড়িতে বসে আছে। নিজের জামা কাপড় নিয়ে সে যে তৈরি হতেই গেছে, এখনো বাসায় আসেনি। শতাব্দীও খুব যত্নের সাথে অরুণিকার হাতে মেহেদি লাগিয়ে দিল, তাকে লাল লেহেঙ্গা পরিয়ে হাতে চুড়ি পরিয়ে দিল। অরুণিকার চুলগুলো কাজ ছাড়িয়েছে, শতাব্দী চুলগুলো পুরো পিঠে ছড়িয়ে দিল। তবে এখনো অরুণিকার কান ছিদ্র করানো হয়নি, তাই সে পাথরের টিপ অরুণিকার কানে লাগিয়ে দিয়ে বলল, এখন মনে হচ্ছে টিপ পড়েছো, বোঝাই যাচ্ছে না এগুলো কপালে লাগানোর টিপ। শতাব্দী এবার অরুণিকার কপালে একটা কালো টিপ বসিয়ে তাকে হালকা সাজিয়ে দিল। এবার বলল, ছোট সখী, এখন দেখো তোমাকে কিন্তু পরীর মতো লাগছে। অরুণিকা আয়নায় তাকিয়ে হাতের চুড়িগুলো নাড়ালো, লেহেঙ্গা ছড়িয়ে দিয়ে এপাশ ওপাশ হয়ে নিজেকে দেখলো। তারপর শতাব্দীর কাছে এসে বলল, আমি চলে যাব এখন। আমাকে সাজিয়ে দিয়েছো। হ্যাঁ, এটাকেই তো সাজগোজ করা বলে। এর চেয়ে বেশি সাজলে মনে হবে আজ তোমার বিয়ে। আমার বিয়ে কখন হবে? শতাব্দী হেসে বলল, যখন তুমি বড় হবে। তোমার মতো? আমার চেয়েও বড় হতে হবে। তোমার বিয়ে কখন হবে? যখন আমি সিনথিয়া দিদির মতো বড় হব তখন।
তুমি কখন বড় হবে? শতাব্দী মুচকি হেসে বলল, যেদিন তুমি আমার সমান হবে তখন আমি অনেক বড় হব। তারপর আমার বিয়ে হবে তোমার দাদার সাথে। অরুণিকা কিছুক্ষণ ভেবে বলল, আরাফ বলেছে দাদা অনেক দূরে চলে গেছে, আর আসবে না। শতাব্দী মলিন মুখে বলল, আরে তোমার দাদা ভাইয়ের কথা বলছি না, আমার বরের কথা বলছি। আমার বর তো তোমার দুলাভাই হবে, তাই না? দুলাভাইকে আমরা দাদা বলি। দুলাভাইকে? শতাব্দী দীর্ঘশ্বাস ফেলে বলল, এখন বাড়ি গিয়ে ভাইয়াদের জিজ্ঞেস করে এসো তোমার দুলাভাই কে হবে। আমি এখন একটু তৈরি হয়ে নেই। যাও সখী, এখন আমাকে বিরক্ত করো না। অরুণিকা দৌড়ে ঘরে চলে এলো। লোহার দরজা অরুণিকার জন্য খোলা রাখাই ছিল। সে ঘরে ঢুকতেই আরাফ তার দিকে তাকিয়ে বলল। কে এটা? আরাফের কথায় বাকিরা অরুণিকার দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। আরাফ তার সামনে হাঁটু গেড়ে বসে বলে, অরু, তোমাকে দেখতে তো একদম রাজকন্যার মতো লাগছে। অরুণিকা আরাফকে বলে। আমার দুলাভাই কে হবে? ইভান ভ্রুকুচকে বলল, এটা আবার কেমন প্রশ্ন? সতু আপু বলেছে আমার দুলাভাইকে তোমাদের কাছে জিজ্ঞেস করতে। তোমরা জানো দুলাভাইকে? সতু আপুর যখন বিয়ে হবে তখন আমি আপুর মতো বড় হয়ে যাব, এরপর আমারও বিয়ে হবে। আহনাফ অরুণিকাকে কোলে নিয়ে বলে, তোমার মাথায় এসব উদ্ভট কথাগুলো কে ঢুকিয়ে দিয়েছে? উদ্ভট কথা কি? তুর্য অরুণিকার সামনে দাঁড়িয়ে বলল, ভাই, টুইঙ্কেল তোর এই প্রশ্ন বুঝবে না, আমি ওর প্রশ্ন উত্তর দিয়ে দিই। তারপর অরুণিকাকে বলল, ইভান হচ্ছে তোমার দুলাভাই, বুঝছো? আর তোমার বিয়েটা তো আমার সাথেই হবে। কথাটা শুনে আহনাফ রাগী দৃষ্টিতে তুর্যের দিকে তাকালো। আর ইভান বিরক্তির সুরে বলল, আমার নাম কেন নিয়েছিস? সারাদিন তো তুই ওই মেয়ের পিছনেই পড়ে থাকিস। তুর্য হেসে বলল। আরে মজা করছে। এরপর তুর্য আহনাফকে উদ্দেশ্য করে বলল, আর আহনাফ, তুই এইভাবে আমার দিকে চোখ লাল করে তাকিয়ে আছিস কেন? আমি তোর বন্ধু, আমার বংশও খারাপ না, শুধু একটু পড়াশোনাটা বিরক্ত লাগে। এছাড়া আমার কি কোনো দোষ আছে? সৎপাত্র হওয়ার সব গুণ আমার মধ্যে আছে। আহনাফ তুর্যকে থামিয়ে দিয়ে বলে, আমরা ওরুর বিয়েই দেব না। আর শোন, দ্বিতীয়বার ওকে নিয়ে এভাবে বলবি না। এখন ও এসব বুঝতে শুরু করেছে, তারপর দেখা যাবে সত্যি তোকে বড় ভেবে বসে থাকবে। তো সমস্যা কোথায়? সমস্যা আছে, এসব মাথায় ঢুকলে ওর ভবিষ্যৎ শেষ। অরুণিকা একবার আহনাফের দিকে তাকালো, আরেকবার তুর্যের দিকে। একটু পর সে আহনাফের চুল টেনে ধরে বলে, তুমি রকস্টারকে বকছো কেন? আমি তোমার সাথে কথা বলবো না। আহনাফ রাগের দৃষ্টিতে অরুণিকার দিকে তাকালো। আরাফ অরুণিকার হাতের মুঠো থেকে চুল ছাড়িয়ে বলে, বড়দের চুল টেনে ধরা ভালো না। লক্ষ্মী বাচ্চারা এমন করে না। তুমি তো ভালো মেয়ে। তাহলে ও রকস্টারকে বকছে কেন? আহনাফ অরুণিকাকে কোল থেকে নামিয়ে দিয়ে চলে গেল। তুর্য অরুণিকার মাথায় হাত বুলিয়ে দিয়ে আহনাফের পিছু পিছু গেল। আহনাফ চেঁচিয়ে বলল, আমার পিছু পিছু আসছিস কেন? ভাই, আমি সত্যিই মজা করছি। তুই মজা করছিস, আর ও আমার সাথে বেয়াদবি করছে। আমি এটা মানতে পারছি না। এখন যা। টুইঙ্কেল আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। ওকে ছাড়া আমার একটা দিনও চলে না। ওকে না দেখলে আমার ভালোই লাগে না। কিন্তু এটা তো ওরকম কিছুই না। ও তো বাচ্চা একটা মেয়ে। তোরা বারবার আমার কথাগুলো সিরিয়াসলি নিয়ে ফেলিস। তুর্য প্লিজ, ওরুকে নিয়ে এমন কথা আর বলবি না। ও এখনো ছোট। ও আর একটু বড় হলে এভাবে থাকাটাও সুন্দর দেখাবে না। ওকে একা কোথায় রাখবো আমরা? আরাফ ওকে হোস্টেলে দেবে না বলে দিয়েছে। অন্য বাড়িতে রাখার মতো সাহসও নেই। আজকাল কি কারো বিশ্বাস আছে? ও সারা জীবন হয়তো আমাদের সাথে এক বাড়িতে থাকবে। এমন কিছু যদি ওর মাথায় ঢুকে, ওর মন মানসিকতা কেমন হবে একটু চিন্তা কর। ইতস্তত ভাব নিয়ে এক ঘরে থাকা সম্ভব নয়। তাই আমাদের সবাইকে নিয়ন্ত্রণের মধ্যে থাকতে হবে। ওর যখন যথেষ্ট বুদ্ধি হবে, নিজে চলাচলের মতো ম্যাচুরিটি আসবে, সেদিন এমন কথা বলিস। ততদিনে ও সব সত্য জেনে যাবে। এখন এসব বুঝবে না। যা বুঝিয়ে দিবি সবাইকে তাই বলবে। এখন বলছিস তুই ওর বড় হবি। ধর এই কথাও না বুঝে পুরো মহল্লায় বলল, তারপর কেউ এসে অরুকে আমাদের থেকে আলাদা করে দিল। এটা মেনে নিতে পারবি? মহল্লার সবাই জানে আমরা অরুর ভাইয়া। শুধু চাচা চাচি, আলেয়া খালা আর শতাব্দীরা ছাড়া কেউই আসল সত্যটা জানে না। অরুর অভিভাবক নেই। কাজিন বা বাবার বন্ধুর ছেলেকে এই সমাজ যোগ্য অভিভাবক হিসেবে মানবে না। তখন অরুকে যদি কেউ দত্তক নিয়ে ফেলতে চায়, যেখানে আপন ভাই বোনেরাই
বাবা মার মৃত্যুর পর আলাদা হয়ে যায়, সেখানে আমরা তো ওর আপন ভাইই না।